রাত তখন অনেকটা নেমে এসেছে। জানালার বাইরে নীরবতার গায়ে হালকা বাতাস লেগে যাচ্ছে। দূর থেকে ভেসে আসে এক একটা গাড়ির হর্ন আর ঘড়ির টিকটিক শব্দ। আমি একা বসে আছি ড্রয়িং রুমে। মায়া কোথায় যেন ব্যস্ত, আর জ্যাক ওর রুমে আলো জ্বলছে। আমার স্ত্রী মায়া অত্যন্ত গম্ভীর, মার্জিত ও সংযত। আমাদের সংসার 5 বছর পেরিয়ে গেছে। ভালোবাসা ছিল, ঘনিষ্ঠতাও ছিল, আবার একটা দুরূহ নীরবতাও ছিল মাঝে মাঝে। কয়েক সপ্তাহ আগে জ্যাক আমাদের বাসায় উঠেছে। পুরনো বন্ধু, বিদেশ ফেরত ফটোগ্রাফার। সাময়িকভাবে থাকার জায়গা দরকার ছিল, আমি বিনা দ্বিধায় তাকে আশ্রয় দিলাম। জ্যাকের সঙ্গে মায়ের প্রথম আলাপটাই ছিল ভদ্র ও সংক্ষিপ্ত। আমি শান্ত ছিলাম। তাদের আলাপ আমার চোখে স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করতে লাগলাম মায়ার বদল। সেদিন দুপুরে ঘরে ঢুকে দেখি মায়া হিজাব ছাড়েই বসে আছে। একটু খোলামেলা ঘরোয়া পোশাক, চুল এলোমেলোভাবে খোলা। আমি কিছু বলিনি, হয়তো ওর স্বস্তি খুঁজে নিচ্ছে নতুন করে। তবে মনের ভিতর একটা অচেনা চিনচিনে অনুভব শুরু হয়েছিল তখনই। সন্ধ্যায় জ্যাক 1 কাপ কফি হাতে নিয়ে ডাইনিং টেবিলে বসে, মায়া পাশে দাঁড়িয়ে। কফিতে চিনি ঠিক আছে কিনা জিজ্ঞেস করছে। তুমি তো খুব যত্নশীল, জ্যাক হাসতে হাসতে বলে। মায়া চোখে একটু মৃদু হাসি এনে উত্তর দেয়, অতিথিকে তো যত্ন করতেই হয়। আমি দূর থেকে দেখি, তবু কিছু বলি না। আমার স্ত্রী কি সত্যিই বদলে যাচ্ছে, নাকি আমি অতিরিক্ত ভাবছি? রাতে মায়া পাশে এসে বসে, কিন্তু ওর চোখে একটা আলাদা ভাব। আমি জিজ্ঞেস করি, সব ঠিক আছে তো? সে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি মাথা নাড়ি, অবশ্যই করি। মায়া আমার কাঁধে মাথা রাখে, তারপর আলতো করে আমার ঠোঁটে চুমু খায়। আমার মন কিছুটা প্রশান্ত হয়ে আসে। কিন্তু ঠিক তখনইও বলে, জানো, জ্যাক বলেছে আমি ফটোজেনিক। ও বলছে চাইলে আমি মডেলিং করতে পারি। আমি থমকে যাই। তুমি কি আগ্রহী? মায়া বলে, শুধু ছবি তোলার কথা, আর কিছু নয়। তুমি যদি চাও না তাহলে করব না। আমি তাকিয়ে রই, একটু ভেবে বলি, তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে আমি কিছু বলবো না। ও আমার হাতে হাত রাখে। সেই মুহূর্তে বুঝি আমি হয়তো ওর স্বাধীনতার সীমানায় দাঁড়িয়ে যাচ্ছি। শেষে আমি আমার ঘরে আসি, ঘড়ির কাঁটা দেখছি, সময় এগোচ্ছে, আর একটা সম্পর্ক যেন আস্তে আস্তে দূরে সরছে। সকালে ঘুম ভাঙতেই দেখি মায়া আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মেকআপ করছে। এত সকালে মেকআপ? জিজ্ঞেস না করে চুপ করে রইলাম। ও পেছন ফিরেও তাকালো না, শুধু বলল, আজ জ্যাক একটা ফটোশ্যুট করতে চায়, বাড়ির ছাদে, শুধু প্রাকৃতিক আলোয়। ও বলেছে তুমি চাইলে তুমিও থাকতে পারো। আমি হেসে বললাম, থাকলে কি তুমি স্বস্তিতে থাকবে? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি না থাকলে আমি একটু বেশি স্বাভাবিক থাকতে পারি, রিল্যাক্সড থাকি। আমি মাথা নাড়লাম, বললাম, তাহলে আমি নেমে যাই। ছাদে গিয়ে দেখি জ্যাক বড় একটা ডিএসএলআর ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া সেখানে পৌঁছে গেছে আগেই, হালকা লাল টপ আর ডেনিম প্যান্টে, খোলা চুলে। সত্যি এক অন্যরকম লাগছে ওকে। জ্যাক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ভেরি ন্যাচুরাল পোজ দাও মায়া, চোখে আত্মবিশ্বাস রাখো। আমি নিচ থেকে ছাদের দিকে তাকিয়েছিলাম। জ্যাক আর মায়ার হাসি, আলাপ, ক্লিক ক্লিক শব্দ, সব একসাথে কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। হঠাৎ মনে হলো এই মুহূর্তগুলোর মাঝে আমি নেই। বিকেলে টেবিলে বসে মায়া আমার সামনে এলো, অ্যালবাম খুলে ধরে, দেখো কেমন লাগছে। ছবিগুলো চমৎকার হয়েছে। সত্যি ওর ভেতরে একটা সৌন্দর্য আছে যেটা এতদিন চোখ এড়িয়ে গেছে। আমি বললাম, ভালো, খুবই ভালো। মায়া হাসল, সেই পুরনো চেনা হাসি, তবে এবার তার মধ্যে যেন নতুন কিছু লুকানো, একটা স্বাধীনতার স্বাদ। রাতে মায়া আমার পাশে বসে হঠাৎ বলে, তুমি জানো, তুমি খুবই সাপোর্টিভ। তুমি যে কোনো সিদ্ধান্ত তুমি মাথা নিচু করে মেনে নাও, কখনো প্রশ্ন করো না। আমি তাকিয়ে বললাম, আমার মনে হয় তুমি তোমার মতো করে ভালো থাকলেই আমি শান্তি পাই। মায়া এবার সত্যিই চমকে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে আমার গালে চুমু খায়, তারপর আলতো করে কাঁধে মাথা রাখে। আমার মনে হয় আমি যেন ওকে নিজের ইচ্ছাতে ছেড়ে দিচ্ছি,
কিন্তু এই ছেড়ে দেওয়া কি ভালোবাসা, না আস্তে আস্তে হারিয়ে ফেলার একটা সূচনা? সকালটা কেমন যেন অন্যরকম লাগছিল। বাতাস হালকা গরম, কিন্তু ঘরে একটা অজানা শীতলতা। জাকির ঘরের দরজা বন্ধ ছিল। মায়া তখন রান্নাঘরে হালকা মিউজিক চালিয়ে রান্না করছে। আমি এক কাপ চা হাতে ওর দিকে এগিয়ে গেলাম। আজ তোমাদের শ্যুট আছে? মায়া আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে এবার একটু ভিন্ন। জাক বলেছে ইমোশনাল ক্লোজ আপ তোলার একটা আইডিয়া নিয়ে এসেছে। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? মানে একটু ঘনিষ্ঠ পোজ, কিন্তু সবটাই প্রফেশনাল। তুমি জানোই তো ওর কাজের প্রতি কতটা ডেডিকেশন। আমি নীরবে চা খেতে থাকি। ভিতরে এক ধরনের দ্বন্দ্ব, বিশ্বাস ও অস্বস্তির টানাপূরণ। জ্যাকের কণ্ঠে উচ্ছ্বাস, মায়া, তুমি অসাধারণ। আজ আমরা আলো ছায়ার খেলা করব। শারীরিক সংলগ্নতা থাকলেও সবটাই আর্টিস্টিক। শুধু ঘাড়ে হালকা করে হাত রাখো, চোখে চোখ রাখো। মায়া চুপ করে শোনে, তারপর মাথা নাড়ে। একটা শাড়ি পরে আসে, হালকা সাদা রঙের, নিচে লাল পাড়। ছবির পোস্ট চলতে থাকে। একসময় জ্যাক ওর কাঁধে হাত রাখে, ওর পেছনে দাঁড়িয়ে গালে হালকা করে মুখ রাখে। ক্লিক, আর একটা ক্লিক, ক্লোজ আপ। ছবির ফ্রেমে দুজনের মুখ ঘনিষ্ঠ, চেহারায় গভীরতা। কিন্তু ছবিতে কোনো অশ্লীলতা নেই, বরং এক ধরনের নীরব সৌন্দর্য। সেদিন রাতে আমি আর মায়া পাশাপাশি বসেছিলাম, কিন্তু ওর চোখে ছিল দূরত্বের ছায়া। আমি বললাম, তুমি কি সুখে আছো? মায়া একটু চমকে উঠে তাকায়। এই প্রশ্নটা আজ কেন? আমি বললাম, কারণ তুমি বদলে যাচ্ছ। আমি শুধু নিশ্চিত হতে চাই তোমার এই বদলটা ভালোবাসা হারিয়ে ফেলছে কিনা। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি হয়তো বদলাচ্ছি, হয়তো নতুন কিছু খুঁজছি, কিন্তু তার মানে এই নয় তুমি আমার কাছে মূল্যহীন হয়ে গেছ। বরং তোমার এই নীরবতা আমাকে ভাবিয়ে তোলে। আমি চুপ করে ওর হাতটা ধরলাম। তুমি যা করছো তার সবটাই কি তোমার নিজের সিদ্ধান্ত, নাকি তোমার ভেতরে কোনো অপূর্ণতা কাজ করছে? মায়া হাসে না, কাঁদেও না, শুধু বলে, আমি এখনো খুঁজছি নিজেকে। হয়তো কোনোদিন পুরোটা বলবো, কিন্তু এখন শুধু এইটুকু বোঝো, তুমি আমার একটা নিরাপদ আশ্রয়। জ্যাক তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। দূর থেকে আলো এসে পড়ে তার চোখে মুখে। সেই চোখে যেন অনেক কিছু আছে, সাহস, আত্মবিশ্বাস, আবার লুকানো একটা আকাঙ্ক্ষাও আছে। আমার ভেতরে প্রশ্ন তৈরি হয়, উত্তর তৈরি হয় না। আমি জানি পরবর্তী দিনগুলো হয়তো সম্পর্কের নতুন সংজ্ঞা নিয়ে আসবে। রাতটা ছিল অদ্ভুতভাবে চুপচাপ। বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর মায়া আমার পাশেই শুয়ে আছে, কিন্তু ঘুমোচ্ছে না, জানি। চোখ বন্ধ করেও আমি অনুভব করতে পারছিলাম ওর নিঃশ্বাস ভারী, যেন কিছু ভাবছে, বুঝে উঠতে পারছে না নিজেকে। হঠাৎ ওর ঠোঁট আমার কানে এসে স্পর্শ করল। তুমি কি কষ্ট পাচ্ছ? মায়া ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি চমকে উঠে বললাম, মানে? মায়া বলল, আমার এই বদল, আমার এই নতুন পথ ধরা, এসব কি তোমার হৃদয়ে রক্তাক্ত রেখা এঁকে দিচ্ছে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, তুমি যদি নিজেকে খুঁজে পাও, আমার কষ্টটা তেমন বড় হয়ে থাকবে না, কারণ আমি ভালোবাসি তোমাকে। তোমাকে তুমি হওয়ার স্বাধীনতা দিতে চেয়েছি। মায়া আলতো করে আমার হাতে চুমু খেয়ে বলল, তুমি জানো, জ্যাকের সঙ্গে কাজ করতে করতে আমি বুঝেছি আমি কেবল একজন স্ত্রীর ভূমিকায় থাকতে চাচ্ছি না। আমি চাই মানুষ হিসেবে নিজেকে বুঝতে, ছুতে। আমি মাথা নিচু করে বললাম, তাহলে আমিও কি তোমার জীবনের সীমারেখার বাইরে চলে যাচ্ছি? জ্যাকের রুম থেকে হালকা হাসি শব্দ ভেসে এলো। মায়া আর জ্যাক একটি নতুন প্রজেক্টের জন্য কাজ করছে। এবার একটু বেশি ঘনিষ্ঠতা রয়েছে বলে শুনেছি। শুধু হাত ধরাধরি আর চোখে চোখ রাখা, জ্যাক বলেছে। কিন্তু ফ্রেমে যখন আমি ছবি দেখলাম, মায়া একটু জ্যাকের গলার কাছে ঝুঁকে আছে, আর জ্যাক ও কানের পাশে ফিসফিস করে কিছু বলছে। ছবিতে কিছুই অশুভ নয়, কিন্তু যেভাবে ওরা একে অপরকে ছুঁয়েছে তাতে স্পষ্ট দূরত্ব কমছে। সন্ধ্যায় আমি বললাম, তুমি কি সত্যি আর শুধু ছবির মধ্যে সীমাবদ্ধ থাকবে? মায়া তাকিয়ে বলে, আমি জানি তুমি সন্দেহ করছ, কিন্তু বিশ্বাস করো, এখনও আমরা কোনো সীমানা পার হইনি। আমি চুপ করে থাকলাম। শুধু একটা প্রশ্ন মনে জাগল, সীমা কি শরীরের না হৃদয়ের? রাতের খাবারের পর মায়া এসে আমার কাঁধে মাথা রাখল। তুমি জানো, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি
আমি একটা নদীর ধারে দাঁড়িয়ে আছি আর দূরে কেউ হাত বাড়িয়ে ডাকছে, কিন্তু ঠিক বুঝতে পারি না সেই ডাক কি সত্যি স্বাধীনতার নাকি কোনো মোহের। আমি ওকে জড়িয়ে ধরলাম। যদি ফিরে আসতে চাও আমি থাকব, যদি হারিয়ে যেতে চাও তবু আমি দেখব তোমার ছায়া। তুমি যেমন আছো আমি তোমাকে ভালোবাসি সেই রূপেই। মায়া চুপ করে আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখে। কয়েক সেকেন্ড পরে ওর ঠোঁট আমার ঠোঁটে এসে থামে। চুমুটা দীর্ঘ, ভারী আর এক ধরনের কান্না মেশানো। আমাদের মধ্যকার সম্পর্কের জটিলতা যেন সে চুমুতেই লুকানো। সকালের আলোটা একটু নরম ছিল। আমি খেয়াল করলাম মায়া আজ একটু অন্যরকম পোশাকে ঘুরে বেড়াচ্ছে। একটা পাতলা কমলা কুর্তি, নিচে পাজামা, চুল খোলা, চোখে সানগ্লাস, হাতে কফির কাপ। জ্যাক তখন বারান্দায় বসে। মায়া গিয়ে ওর পাশে দাঁড়াল। আমি ভেতর থেকে তাকিয়ে রইলাম। ওদের দুজনের কথাবার্তা শুনতে পাই না, শুধু হাসির শব্দ। একটা সময় দেখি মায়া হেসে হেসে জ্যাকের হাত ধরে একটা কাগজ দেখাচ্ছে, সম্ভবত শুটিং স্ক্রিপ্ট। কিন্তু হাতে হাত রাখা কি শুধুই স্ক্রিপ্ট বোঝানো? সেই দিন ছাদে শুটিং চলছিল। জ্যাক জানালো আজকের থিম বিশ্বাস। ফ্রেমে মায়ার চোখ জ্যাকের চোখে আটকে থাকল। ক্যামেরা চলছিল, পোজের ভেতর হালকা শ্বাস-প্রশ্বাস আর একটা নীরব টান। হঠাৎ এক মুহূর্তে মায়া জ্যাকের কাঁধে হাত রাখে। জ্যাক ওর কপালে হালকা করে ঠোঁট চোয়ায়। আমি ছাদের দরজার পাশ থেকে তা দেখি। না, সেটা অশোভন রায়, না, সেটা আবেগের সীমা অতিক্রম করেনি। তবুও আমার বুকটা কেমন যেন মুচড় দিয়ে উঠল। রাতে আমি আর মায়া পাশাপাশি বসে আছি। টিভি চলছে, কিন্তু কারোর মনোযোগ নেই। আমি হঠাৎ বলে উঠলাম, আমি জানি আমি কষ্ট পাচ্ছি, কিন্তু এই কষ্টটা আমি নিজের ভেতর লুকিয়ে রাখছি, কারণ তুমি যেন স্বাধীনভাবে শ্বাস নিতে পারো। মায়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর আমার দিকে ঘুরে বলে, তুমি সব সময় এমন কেন? এতটা নীরব, এতটা সহনশীল, কখনো গলা তোলো না? আমি যদি ভুল পথে যাই তবুও তুমি কিছু বলো না কেন? আমি হেসে বলি, তুমি কি জানো এই নীরবতা কখনো কখনো ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে ওঠে। আমি যদি বাধা দিই তুমি হয়তো দূরে চলে যাবে, কিন্তু যদি নীরব থাকি তবু আমি তোমাকে হারাচ্ছি ধীরে ধীরে। মায়া উঠে এসে আমার গালে একটা চুমু খায়। সেই চুমুতে ছিল অপরাধবোধ, অনুশোচনা, আবার মায়া। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। জ্যাক আর আমরা কাছাকাছি হচ্ছি। তবে এটা শুধু শারীরিক নয়, এটা এক ধরনের মানসিক বন্ধন। তুমি যদি না চাও আমি দূরে সরে যাব। আমি কিছু বললাম না, শুধু ওর হাতটা ধরে রাখলাম। তোমার যাত্রা যদি এখনও আমার পাশে শেষ না হয় তবে আমি হেঁটে যাব এই নীরব পথটাও। সকাল থেকেই মায়া কিছুটা চুপচাপ, চোখে যেন কোনো দ্বিধা খেলা করছে। আমি জানি একটা সিদ্ধান্ত হয়তো ওর মনে পাক খাচ্ছে। জ্যাকের দিকে টান, কিন্তু আমাকেও পুরোপুরি ছেড়ে যেতে পারছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি আজও শুটে যাচ্ছ? মায়া একটু চমুকে উঠল, তারপর নিচু স্বরে বলল, হ্যাঁ, তবে আজ একটু অন্যরকম। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নিচু করে নিজের চায়ের কাপ নাড়াতে লাগলাম। ছাদে আলো ফিকে হয়ে আসছে। জ্যাক ক্যামেরা সেট করছে, মায়া ওর সামনে দাঁড়িয়ে। আজ ওর পোশাক একটু বেশি সাহসী, একটা অফ শোল্ডার সাদা গাউন, পেছনটা অনেকটা খোলা। মায়ার মুখে আলতো মেকআপ, চোখে গভীরতা। আজকের থিম ভরসা। তুমি চাও তুমি নিজেকে উজাড় করে দিতে পারো। যতটা তুমি স্বস্তিতে থাকো ততটাই প্রকাশ পাবে তোমার চোখে। মায়া কয়েক সেকেন্ড চুপ করে থেকে চোখ বন্ধ করল, যেন নিজের ভিতরকার দ্বিধাকে সরিয়ে দিতে চাইছে। জ্যাক ক্যামেরা তোলার মুহূর্তেই বলে উঠল, তুমি কি চাও আমি আজ তোমার হাতে হাত রাখি? সেটাও ফ্রেমে আসবে। মায়া চুপ করে ওর দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। দুজনের হাতে হাতে স্পর্শের মুহূর্তে ছবির ফ্রেম দাঁড়িয়ে যায় একটা সীমানায় দাঁড়িয়ে থাকা বিশ্বাসের আভাস। সেই রাতে মায়া আমার ঘরে এলো। আমি বিছানায় বসে বই পড়ছিলাম। ও ধীরে ধীরে আমার পাশে বসে বলল, আজ আমি নিজেকে হারিয়ে ফেলতে গিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ফিরে এসেছি, কারণ আমি জানি তোমার চোখে আমি এখনো মায়া। আমার সমস্ত রূপে, সমস্ত ভাঙনে একজন মানুষ হিসেবে পূর্ণ।
আমি ওর হাত ধরলাম। তুমি কি বলবে জ্যাকের সঙ্গে কিছু হয়েছিল? মায়া একটু নীরব থেকে বলল, ঘনিষ্ঠ হয়েছিলাম, কিন্তু সম্পর্ক মানে শুধু শরীর নয়। আমি এখন বুঝতে শিখছি। জ্যাক আমাকে সম্মান করে, প্রশংসা করে, কিন্তু সে আমার মতো কাউকে ভালোবাসে কিনা তা সে জানে না। তুমি আমার পাশে ছিলে, এমন নীরবতায় যা সবচেয়ে কঠিন ছিল। রাতের ঘর নিস্তব্ধ, বাইরে হালকা ঝড়ার শব্দ। মায়া আমার বুকে মাথা রাখে, আমি ওর কপালে একটা নরম চুমু খাই। কোনো দাবি নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটাই অনুভূতি। ভালোবাসা মানে সবসময় বাধা নয়, মাঝে মাঝে মুক্তি দেওয়াটাই সত্যিকার প্রেম। সকালটা কিছুটা চাপা কুয়াশার মতো। মায়া জানালার ধারে বসে বাইরে তাকিয়ে আছে, জ্যাক নিচের বারান্দায়। আমি চুপচাপ ওদের দুজনকে পর্যবেক্ষণ করছি। আজ মায়ার চোখে স্পষ্ট দ্বিধা, একদিকে নতুন অনুভূতির উন্মাদনা, আরেকদিকে পুরনো বিশ্বাসের নীরব ডাকে সাড়া না দেওয়ার অপরাধবোধ। আমি এগিয়ে গিয়ে বললাম, তুমি যদি কখনো চলে যাও, আমি বুঝব তুমি নতুন আলো খুঁজে পেয়েছ। কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে মুক্তি দিয়েছি, অপমান নয়। মায়া চোখের কোণে জল চেপে বলল, তুমি জানো, আজ আমি ঠিক করেছি আমি কার কাছে থাকব সেটা আর অন্য কেউ নয়, আমি নিজেই ঠিক করব। জ্যাক সেই সন্ধ্যায় আমার সামনে এসে দাঁড়াল, চোখে কৃতজ্ঞতা, ঠোঁটে সরলতা। তোমার স্ত্রীকে আমি শ্রদ্ধা করি, পছন্দ করি। ওর মধ্যে যে আলো তা অনেককে পথ দেখাতে পারে। কিন্তু আমি বুঝেছি প্রেম মানে কেবল আকর্ষণ নয়। ওর হৃদয়ে আজও তুমি আছো, ভিন্নভাবে, গভীরভাবে। তোমার উপস্থিতি আর নীরব সম্মতির মধ্যেই একটা সুর আছে যা কোনো চুমু বা আলিঙ্গন দিতে পারে না। আমি মাথা ঝুঁকি বললাম, ধন্যবাদ, তুমি এটা বোঝো। সেদিন রাতে মায়া ফিরে এলো আমার পাশে, চোখে জল, কণ্ঠে কাঁপুনি। আমি ভুল করিনি, কিন্তু আমি পথ খুঁজছিলাম। আজ বুঝেছি তুমি যে ভালোবাসা দিয়েছ সেটা আমার স্বাধীনতাকে ছোট করেনি, বরং মর্যাদা দিয়েছে। তোমার সেই নীরব সম্মতি আমাকে কোথাও ভেঙে দেয়নি, বরং নিজের মতো করে গড়ে তুলেছে। আমি ওর চোখে তাকিয়ে বললাম, আমি চাইনি তুমি আমাকে ভয় পেয়ে পাশে থাকো, আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবেসে থেকে যাও। মায়া আমাকে জড়িয়ে ধরল, তাকে আমি শক্ত করে আলিঙ্গন করলাম, একটা দীর্ঘ গভীর নিঃশব্দ চুমুর মতো। জ্যাক আমাদের বাসা ছাড়ল, বন্ধু হিসাবে, সম্মানের সঙ্গে। মায়া ধীরে ধীরে নিজের স্বপ্ন নিয়ে আবার ভাবতে শুরু করল, তবে এবার আমাকেও সেই স্বপ্নের অংশ করল। আমরা একসাথে হাঁটলাম, একটা সম্পর্ক নতুনভাবে গড়ার দিকে, যেখানে ছিল বিশ্বাস, সম্মান এবং নিজের মতো করে ভালোবাসা প্রকাশের স্বাধীনতা। কখনো কখনো আমরা ভালোবাসাকে ধরে রাখতে গিয়ে শক্ত হয়ে যাই, হুকুম জারি করি, দখল নিতে চাই। কিন্তু ভালোবাসা মানে তো তার ঠিক উল্টো, স্বাধীনতা দেওয়া, মানুষটাকে নিজের মতো করে বেড়ে উঠতে দেওয়া। আমার নীরব সম্মতি ছিল ভয়ের চিহ্ন নয়, বরং ভালোবাসার সবচেয়ে সাহসী প্রকাশ। মায়া একদিন আমার গালে হাত রেখে বলেছিল, তোমার এই নীরবতা আমাকে ভাঙেনি, আমায় গড়েছে। আজ আমরা একে অপরের পাশে, আলিঙ্গনে, চুমুতে, গভীরতায়। শরীর ছুঁয়ে মায়, আত্মা ছুঁয়ে একে অপরকে ভালোবেসে চলেছি। ভালোবাসার সম্পর্ক মানে কেবল চাহিদার বিনিময় নয়, বরং একজনকে এমনভাবে ভালোবাসা যেখানে তার বেড়ে ওঠার জায়গা থাকে, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে। নীরব সম্মতি মানে দুর্বলতা নয়, বরং সেই সাহস যা ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।